This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পাল্টা বদলা নেওয়ার চেষ্টা করছে, প্রত্যাঘাতের চেষ্টা করছে, এইভাবেই বারবার তাদেরকে ব্যর্থ হতে হবে। পাক পাঞ্জাবে জরুরি অবস্থা জারি হয়েছে, প্রত্যাঘাতের চেষ্টা করে ব্যর্থ হয়েছে পাকিস্তান। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শায়ন্তর কাছে চলে যাব। শায়ন্ত, যে মধ্যরাতে যে সারপ্রাইজটা পাকিস্তান পেয়েছিল, সেই সারপ্রাইজ মানে রিটার্ন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সবটাই তো ফেল। একদমই, কারণ তাদের কাছে যে দুটো শক্তি, এক হচ্ছে F-16, দুই নম্বর হচ্ছে JF-17, দুটোই কিন্তু ভেঙে পড়েছে। আর এই দুটো যুদ্ধ বিমান যখন ভেঙে পড়লো তখনই কিন্তু কোথাও তাদের কোমরটা কিন্তু ভেঙে গেল। গোটা পাকিস্তান কিন্তু রাত 2:15 সময় দিনের আলো দেখলো, অর্থাৎ চারপাশে শুধু মিসাইল পড়ছে এবং গোটা আকাশ কিন্তু লালে লাল। অপারেশন সিঁদুর, যে কারণে এই নামটা কিন্তু যথার্থ হিসেবে ব্যবহার হলো। পাকিস্তান যে ধরনের মিসাইল উড়িয়েছিল, উৎক্ষেপণ করেছে ভারতের উদ্দেশ্যে, বা যে ধরনের যুদ্ধ বিমান পাঠিয়েছিল, সবকটাই কিন্তু ব্যর্থ হলো। কারণ এখন পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রক বা ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, পাকিস্তানের দিক থেকে উড়ে আসা কোনো মিসাইল বা তাদের যে যুদ্ধ বিমান কোন রকম আঘাত করতে পারেনি। এমনকি তারা যে ভুয়ো খবর ছড়িয়েছিল যে শ্রীনগর এয়ারবেস ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, শ্রীনগর এয়ারবেসেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অর্থাৎ দেখা যাচ্ছে পাকিস্তান ভুয়ো খবর রটানোয় যতটা দক্ষ বা যতটা পারদর্শী ভূমিকা পালন করেছে, তত পারদর্শিতা কিন্তু তাদের নিজেদের ভূখণ্ডকে রক্ষা করার ক্ষেত্রে দেখা যায়নি। কারণ তাদের এয়ার ডিফেন্স সিস্টেমই ঠিকমতো কাজ করেনি। এয়ার ডিফেন্স সিস্টেম যখন কাজ করার জন্য অ্যাক্টিভ হলো, ততক্ষণে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান অপারেশন চালিয়ে বেরিয়ে এসেছে। এমনকি যেটা আমরা কয়েকদিন ধরেই বলছিলাম যে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান ভূখণ্ডে ঢুকতেই হবে না, এমন কিছু অস্ত্র, এমন কিছু মিসাইল রয়েছে যেগুলো নির্দিষ্ট লক্ষ্যমাত্রাকে নির্ভুলভাবে আঘাত করতে পারে। সেটাও কিন্তু আজকে হয়েছে। পাকিস্তানের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে কিন্তু একটা জিনিস বলা হয়েছে যে ভারতীয় সেনা ভূখণ্ডে আমাদের সামরিক দিক থেকে এবং এই সমস্ত সামরিক শক্তির টেকনোলজিও এতটা অ্যাডভান্স, এতটা বোকামি পাকিস্তান করলো কিভাবে? তবে এই মুহূর্তে আরো একটা বড় খবর দিয়ে আমাদের প্রতিনিধিরা দিচ্ছেন। এই মুহূর্তে ব্যাক টু ব্যাক সব বড় খবর। পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ফেলল ভারতের বিমান। এই মুহূর্তে গোটা বাংলার মানুষকে, গোটা দেশকে জানাচ্ছি, পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ফেলল ভারতের বিমান। সফল অপারেশনের পর সেনা ঘাঁটিতে ফিরল ভারতের যুদ্ধ বিমান। আরো একবার খুব স্পেসিফিক্যালি বলি, নিরাপদে ফিরেছে ভারতের সমস্ত যুদ্ধ বিমান। এটাই তো আমাদের কাছে সাকসেস, এটাই তো বদলা শুভজি। একদমই। দৈপান বাবু, আপনার কাছে যাবো আরেকবার। সায়ন্ত যে কথা বলছিল যে পাকিস্তান ভারতের আকাশ সীমা আসার চেষ্টা করছিল, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে রুখে দিয়েছে। কি ইঙ্গিত পাকিস্তান কি করতে পারে আগামী দিনে? কারণ ভারত যুদ্ধপ্রিয় নয়, যুদ্ধপ্রেমী নয়, কিন্তু আঘাত এলে প্রত্যাঘাত ভারত করবে। আপনিও যে কথা বলছিলেন যে পাকিস্তানের গতি প্রকৃতির উপর নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ। দেখুন, পাকিস্তান মানে খুব বোকা নয়, আমরা বোকামি করতে পারি, কিন্তু খুব বোকা নয়। ওরাও জানে নিজেদের সীমাবদ্ধতা, যতটুকু করবে আমার মনে হয় বুঝে শুনেই করবে। ভারতবর্ষের ক্ষমতা সম্পর্কে যথেষ্ট মানে ওদের জানাশোনা আছে, তো সেই অনুযায়ী আমার মনে হয় না খুব বেশি অ্যাডভেঞ্চারিজমের মধ্যে যাবে পাকিস্তান। মানে এখন যে অবস্থা, তাতে বলছেন খুব একটা বাড়াবাড়ি করবে না আর কি। আমার যতদূর ধারণা খুব একটা বাড়াবাড়ির মধ্যে যাবে বলে মনে হয় না। চেষ্টা করবে খানিকটা যেতে, কিন্তু মানে সেটা সফল হবে না। যদি চেষ্টা করে তাহলেও সেটা সফল হবে না। বেশ, সঙ্গে থাকুন। প্রসেনজিতের কাছে আরো একবার যাব। প্রসেনজিৎ, তুমি যে কথা বলছিলে যে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা প্রস্তুত রয়েছে, হাসিমারা প্রস্তুত রয়েছে। একদম প্রত্যেকটা সেনাবাহিনী কিন্তু গত কয়েকদিন ধরে প্রস্তুত ছিল এবং তারা জানান দিচ্ছিল যে আমরা প্রস্তুত আছি, মিশন রেডি। সেই মিশন আসলে এই মিশন ছিল, এবং যে কথাটা সায়ন্ত বলছিল, এই সমর বিশেষজ্ঞরা বলছিলেন পাকিস্তানের চেয়ে ভারত ধারে ভারে উন্নত।
কিন্তু একই সঙ্গে ভারত কিন্তু সংযম দেখিয়েছে। তারপর রাতে যখন ভারত প্রথম এয়ার স্ট্রাইক করলো গতকাল 1:40-এ, তারপর পরপর 4 দফা এয়ার স্ট্রাইক হয়। পাকিস্তানে যখন অন্তত 50 জন জঙ্গি মারা গেছেন, লস্করের ঘাঁটি, জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান তখন বুঝতে পারলো তাদের দেশে গিয়ে ভারত হামলা চালিয়েছে কোথায়? জঙ্গি ঘাঁটিতে। বুঝে টুঝে যখন দুভাবে অ্যাটাক করার চেষ্টা হলো, কিভাবে? আকাশপথে চেষ্টা হলো, যেখানে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম S-400 তারা রুখে দিল, পাকিস্তানের দুটো বিমান পড়ে গেল। এরপর চেষ্টা হলো পাকিস্তানের যে পাঞ্জাব সীমান্ত, সেই সীমান্তে, সেখানেও কিন্তু গুলি বৃষ্টি শুরু করেছিল পাকিস্তান, যার যোগ্য জবাব ইন্ডিয়ান আর্মির তরফে মাঝরাতেই দেওয়া হয়। এবং কার্যত আবারও আমি বলবো শব্দটা, পাকিস্তানের আকাশে তখন অকাল দেওয়ালি, গোটা আকাশ জুড়ে কার্যত লাল আলো ঠিকরে পড়ছে, বিভিন্ন মিসাইল আশ্রে পড়ছে। অন্তত 9টা জঙ্গি ঘাঁটি, 50 জনের মতো জঙ্গির মৃত্যু হয়েছে। পাকিস্তান কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে গিয়ে জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়ে ভারত বদলা নিয়েছে। অপারেশন সিঁদুর বারংবার বিগত দিনে বিভিন্ন সময়ে পাকিস্তানের তরফে ভারতে হামলা, বহু মা বহু স্ত্রী তার স্বামীদেরকে হারিয়েছেন, তাদের সিঁদুরের বদলা পাকিস্তান কিন্তু নিল, পাকিস্তানকে হারালো। আবার ভারত পাকিস্তান রিটালিয়েট করার চেষ্টা করলো, সেই রিটালিয়েশনও কার্যত মুখ থুবড়ে পড়ে গেল। অন্তত দুটো বিমান পাকিস্তানের কার্যত ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারতের এই ডিফেন্স সিস্টেম। আজ সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রী ক্যাবিনেট বৈঠক ডেকেছেন, সেখানেই কিন্তু বিস্তারিত জানাবেন। এবং গোটা দেশবাসীর কাছে আজকে কিন্তু সকালবেলাটা একদম অন্যরকম সকাল। গোটা দেশ জুড়ে আওয়াজ উঠেছিল, যেভাবে পহেলগামে আক্রমণ করা হয়েছিল তার একটা বদলা দিতে হবে। কিন্তু সেই বদলা যে এইভাবে এত তাড়াতাড়ি হবে, একসঙ্গে দুটো স্ট্রাইক, একদিকে আকাশপথে এয়ার স্ট্রাইক হলো, অন্যদিকে গ্রাউন্ডেও স্ট্রাইক হলো, গ্রাউন্ড স্ট্রাইক করা হলো। দুই তরফে এই অতর্কিত আক্রমণ কার্যত পাকিস্তান নাস্তানবুদ হয়ে যায়। ওটা পাকিস্তান জুড়ে ত্রাহি ত্রাহি রব ওঠে। বিভিন্ন হাসপাতালের বাইরের ছবিটা আমরা দেখছিলাম, সেখানে এই জঙ্গি ঘাঁটিতে আক্রমণের পর যারা আহত হয়েছেন তাদের নিয়ে গিয়ে তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। পাকিস্তান যদি আবারও চেষ্টা করে, তাতেও কিন্তু ভারত বুঝিয়ে দিল যে পাল্টা রিটালিয়েশন ভারত করবে। ভারত সর্বতভাবে প্রস্তুত, প্রত্যেকটা বাহিনীকে প্রস্তুত রাখা আছে। ভারতীয় বায়ুসেনা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তাদের বিভিন্ন আর্টিলারি ইনস্টলেশন রয়েছে, প্রত্যেকটিকে অ্যাক্টিভ মোডে রাখা হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান কোনোভাবে যদি বদলার চেষ্টা করে, পাল্টা কিন্তু ভারত জবাব দেবে। কারণ ভারত কোথাও গিয়ে পাকিস্তান আর্মিকে অ্যাটাক করেনি, ভারত বেছে বেছে 9টি জঙ্গি ঘাঁটিকে অ্যাটাক করেছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে নানা পদক্ষেপ করা হতো। লস্করের ঘাঁটি, জৈশের ঘাঁটি, মাসুদ আজহারের মতো কুখ্যাত জঙ্গি, তার ঘাঁটি ভেঙে গুড়িয়ে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে ভারতের। প্রসেনজিৎ, তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া একটা ছবি নজরে আসছে। জম্মু কাশ্মীরের যারা ইয়ং ব্রিগেড আছেন তারা রাস্তায় নেমে এসেছেন, তারা বলছেন ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। সায়ন্ত, জম্মু কাশ্মীরের আমজনতা রাস্তায় নেমে এসেছে, তারা বলছেন ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। শান্ত, একদমই শুভজিৎ, এটাই কিন্তু প্রকৃত ভারতের চিত্র, যেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাই ঐক্যভাবে লড়বে। জম্মু কাশ্মীরের যে ছবি উঠে আসছে সেটা কিন্তু একটা বার্তা দিচ্ছে, পাকিস্তানের সঙ্গে জম্মু কাশ্মীর নেই, কাশ্মীর নেই নেই নেই। কারণ যেই ছবি, এই ছবিতে মূলত একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, যেভাবে তাদের ট্যুরিজমের ওপরে হামলা হয়েছে, যেভাবে সাধারণ মানুষের ওপরে 15 তারিখ হামলা হয়েছে, সেই 22 তারিখ হামলা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো মানুষের মৃত্যুতে তারা শোকাহত ছিল। কিন্তু তারা প্রথম দিন থেকে কিন্তু একটা কথা বলে এসছে, পাকিস্তানের বিরুদ্ধে বদলা চাই, যারা জঙ্গি, যারা সন্ত্রাসবাদী তাদেরকে মারতে হবে। ভারতীয় সেনার পাশে কাশ্মীর রয়েছে এবং কাশ্মীরের যুবকরা রয়েছে। আজকে যখন প্রত্যাঘাত করা হলো, রাত থেকে একের পর এক প্রত্যাঘাতে গুড়িয়ে দেওয়া হলো জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড, তখন কিন্তু কাশ্মীরে এক অন্য ছবি দেখা যাচ্ছে। প্রত্যেকে কিন্তু উচ্ছ্বসিত এবং তারা রাস্তায় নেমে এসে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, কারণ তারা জানে যে ভারতীয় সেনা যেটা বলে সেটা করতে পারে এবং এই সেনা যদি থাকে তাহলে কাশ্মীর সুরক্ষিত থাকবে। এবং কাশ্মীরে তাদের যে পর্যটনের ওপরে কাশ্মীর ডিপেন্ড করে, পর্যটন না থাকলে কাশ্মীর অন্ধকার, সেই পর্যটন ফিরে আসলে কাশ্মীরও বাঁচবে। সেই কারণে কিন্তু জম্মু কাশ্মীরের প্রত্যেকটি মানুষ আজকে রাস্তায় নেমে এসে সেনাবাহিনীর নামে জয়ধ্বনি করছে, যেটা কিন্তু বারবার করে আমরা কয়েক বছর আগে যেটা দেখতে পারিনি সেটা কিন্তু দেখা যাচ্ছে। কারণ সেনাবাহিনীর প্রত্যাঘাত জঙ্গিদের ঘাঁটিতে হয়েছে, জঙ্গিদের একদম সেই শিকড়ে হয়েছে যেখান থেকে তারা বেড়ে উঠছে। এবং কাশ্মীরের মানুষ কিন্তু এটাই চেয়েছিল পেহেলগাঁওয়ের নারকীয় হত্যাকাণ্ডের পর।
সঙ্গে দেখো সায়ন্ত, বড় খবরের দিকে নজর রাখছি, ধারাবাহিকভাবে নন স্টপ ব্রেকলেস বুলেটিন করছি আমরা। এই মুহূর্তের বড় খবর, রাত 1:40 থেকে 2:20 একের পর এক স্ট্রাইক আছড়ে পড়ে পিওকেতে। 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন RK দাস। গ্রুপ ক্যাপ্টেন দাস, আমি শুভজিৎ রয়েছি। প্রথমেই তো মানে গোটা বায়ুসেনাকে, ভারতীয় সেনাকে, পদাতিক সেনাকে, নৌবাহিনীকে আমাদের তরফ থেকে কুর্নিশ তারা সেফলি ফিরে এসেছে ভারতের মাটিতে। আপনি স্ট্রাইকটা ব্যাখ্যা করবেন কিভাবে? দেখো, অপারেশন সিন্দুর গত এই রাতেই 1:44 আমরা লঞ্চ করেছিলাম অ্যাক্রস 9খানা টার্গেট ইন পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পিওকে এবং পাকিস্তানের মাটির উপরে। আমরা বেছে নিয়েছিলাম বেসড অন ইন্টেলিজেন্স এরম টার্গেট যেখানে জৈশ-এ মোহাম্মদ অ্যান্ড লস্কর এ তয়বার ট্রেনিং ক্যাম্পস হতো, যেখানে ওদের লঞ্চ প্যাড, যেখানে ওদের ট্রেনিং করে লঞ্চ করা হতো অ্যাক্রস ইন্ডিয়া। তো আমরা সেই ধরনের টার্গেট বেছে নিয়েছিলাম। আমাদের মেন উদ্দেশ্য ছিল আগেনস্ট টেরর। এন্ড আমরা কিন্তু আর্মির বিরুদ্ধে, পাকিস্তানি আর্মির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেইনি, কিন্তু আমরা এক্সপেক্ট করছি পাকিস্তানি আর্মি উইল নাও রিটালিয়েট, যার জন্য আমরা প্রস্তুত। আমরা ইউজ করেছিলাম ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাসেটস, ফাইটার এয়ারক্রাফট এবং ক্রুজ মিসাইল। আমরা শান্তি চাই, কিন্তু যেহেতু ওরা আমাদের উপরে একটা এত বড় আঘাত করেছে, তো আমাদের এটা হচ্ছে প্রত্যাঘাত। আর আমরা এখন প্রস্তুত। আমরা শিওর কি পাকিস্তান একটা কিছু করবে, তো আমরা তার জন্য তৈরি আছি। আমাদের যে এয়ার অ্যাটাক 100% সাকসেসফুল, এন্ড যেখানে যেখানে আমরা হিট করেছি প্রত্যেকটা আমাদের উই হ্যাভ অ্যাচিভ সাকসেস। ধন্যবাদ। আমরা কথা বললাম গ্রুপ ক্যাপ্টেন RK দাসের সঙ্গে। সায়ন্তর কাছে আবারও যাবো। সায়ন্ত, এর আগে আমরা বারংবার যে খবর দিচ্ছিলাম যে একই সঙ্গে গ্রাউন্ড স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে, পাশাপাশি যে খবর আমরা পাচ্ছি, তোমার কাছে নিশ্চয়ই খবর এসে গেছে, তোমার থেকে ডিটেল নেব যে এখানে ভারতীয় নৌবাহিনী তারাও অংশগ্রহণ করেছে, সূত্র কথা বলছে সায়ন্ত। একদম শুভজিৎ, নৌবাহিনী যে ড্রোনটা ব্যবহার করা হয়েছে তাকে বলে লয়টারিং মিউনিশন। অর্থাৎ এই ড্রোনের অন্যতম সুবিধা হচ্ছে এই ড্রোন যেরকম নিজে যে কোনো নির্ভুল আঘাত করতে পারে, তেমনি যে কোথায় জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেই ছবিও দ্রুত তুলতে পারে। অর্থাৎ এই ড্রোন কিন্তু আগে কখনো ব্যবহার করা হয়নি। এই প্রযুক্তি সম্পর্কে পাকিস্তান সম্পূর্ণ অজানা ছিল। নৌবাহিনী কিন্তু এটা ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি করেছে এবং ইসরায়েলের সাহায্যে তৈরি হওয়ায় এই ড্রোন কিন্তু অত্যন্ত শক্তিশালী। স্বাভাবিকভাবেই এই ড্রোন কিন্তু ব্যবহার করে নৌবাহিনীও কিন্তু ভারতীয় বায়ুসেনা, স্থলসেনার সঙ্গেও একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে নিকেশ করতে, খতম করতে সাহায্য করেছে। 1971-এর যুদ্ধে নৌবাহিনীর ভূমিকা আমরা দেখেছিলাম। করাচি পোর্টকে সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছিল। করাচি পোর্টে যখন বিমান উড়ে গিয়েছিল, তখন এই নৌবাহিনীর ওপর থেকে যুদ্ধ বিমান উড়ে যায়। আবারও এই নৌবাহিনীর ভূমিকা দেখা গেল এই প্রত্যাঘাতের সময়। অর্থাৎ নৌবাহিনী, স্থলবাহিনী, বায়ুসেনা, এই 3 বাহিনীর কামাল দেখলো ভারতবাসী, 140 কোটির ভারতবাসী। শুভজিৎ, সঙ্গে দেখো সায়ন্ত, দৈপান বাবুর কাছে আবারও যাবো। দৈপান বাবু, অনেকে অধৈর্য হয়ে পড়েছিলেন, তারা বলছিলেন এতগুলো দিন পেরিয়ে গেল, এখনো কেন অ্যাটাক করা হলো না? উড়ির পর দেখেছিলাম 11 দিনের মাথায় অ্যাটাক হয়েছিল, বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছিল 12 দিনের মাথায়, আর আজকে 15 দিনের মাথায়। অধৈর্য অনেকে হয়েছিলেন, কিন্তু সময় কিনে নেওয়া কৌশল ছিল ভারতের। কৌশলটা ঠিক কি? দেখুন, যে কোনো স্ট্রাইকের মধ্যেই একটা প্রথম জিনিস সারপ্রাইজ, একটা বড় এলিমেন্ট। আপনি যে কোশ্চেনটা করলেন তার মধ্যেই আপনার উত্তর লুকিয়ে আছে। এর আগে দুটো স্ট্রাইক অলরেডি হয়ে গেছে। একটু যদি কাছে এসে কথা বলেন। হ্যাঁ, বলছি যে আপনি যে কথাটা বললেন তার মধ্যে আপনার উত্তর লুকিয়ে আছে। এর আগে অলরেডি দুটো স্ট্রাইক হয়ে গেছে। তো ভারতবর্ষকে সারপ্রাইজ এলিমেন্ট যদি রাখতে হতো, তাহলে এই সময়টা দিতেই হতো। তো সেই জন্যই হয়তো এই ডিলেটা হয়েছে। এবং কখন কিভাবে হবে এই জিনিসটা যদি আগের থেকেই পাকিস্তান অ্যান্টিসিপেট করে নেয়, তাহলে তো তার প্রত্যাঘাতটা তারাও তো প্রিপারেশন নেবে। তো সেই জন্যই এই ডিলেটা হয়েছে। এই নিয়ে আমরা সবাই জানতাম যে হবে এয়ার স্ট্রাইক বা যে কোনো স্ট্রাইক হবে, কিন্তু কখন হবে সেটা সেনাবাহিনী ঠিক করবে। স্বয়ং প্রধানমন্ত্রীও সেই লিবার্টিটা সেনাবাহিনীকে দিয়েছিলেন।
দৈপান বাবু, একটা যুদ্ধের বা একটা আক্রমণের অনেকগুলো দিক থাকে। একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, একটা ডিরেক্ট স্ট্রাইক থাকে, যে স্ট্রাইকটা হলো একটা কূটনৈতিক স্তরে থাকে, ডিপ্লোম্যাটিক স্ট্রাইক। এই 15 দিন ধরে ভারত সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলোকে আপনি কিভাবে দেখছেন? মানে সেগুলো তো একটা স্ট্রাইকের অংশ। অবশ্যই আপনি যে কোনো স্ট্রাইক করার আগে প্রথম কথা যেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক চ্যানেল, সমস্ত বন্ধু দেশ এবং যে যে দেশগুলো নিউট্রাল থাকতে পারে, যে দেশগুলো সরাসরি পাকিস্তানের সঙ্গে সাপোর্টে থাকতে পারে, বা যে কান্ট্রিগুলো সরাসরি ভারতবর্ষের সঙ্গে সাপোর্ট থাকতে পারে, সমস্তগুলো একসাথে তাদের সঙ্গে কথাবার্তা বলে এবং তাদের সাপোর্ট গুলো এবং তারা যাতে ভারতবর্ষের সঙ্গে থাকে এগুলোকে এনশিওর করা প্রথম কথা। এবং তারপরে হচ্ছে সামরিক বাহিনীর ব্যবস্থা এবং তার সঙ্গে ইন্টারনাল যারা প্রধানমন্ত্রী বা এবং ভারতবর্ষের সরকার এবং বিরোধী তারা সবাই করেছেন একটা ঐক্যমত্য তৈরি করা, ভারতবর্ষের মধ্যে একটা ঐক্যমত্য তৈরি করা। এবং সেনাবাহিনী সবসময় তৈরি থাকে, ও সেনাবাহিনী কিন্তু খুব একটা চিন্তা থাকে না। তো ন্যাচারালি যখন পলিটিক্যাল একটা গ্রিন সিগন্যাল এসে যায় তারপরে সেনাবাহিনী তার উপর কাজ শুরু করে দেয়। সঙ্গে থাকুন দৈপান বাবু, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। রাত 1:40 থেকে 2:20 পর পর স্ট্রাইক, একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সায়ন্ত, প্রসেনজিৎ পর পর আমাদের খবর দিয়ে গেছে, নন স্টপ কভারেজ দিচ্ছি আমরা, ব্রেকলেস। প্রসেনজিতের কাছে আবার যাবো। প্রসেনজিৎ, 6:26 আপডেটটা নিয়ে নেই। একদম দেখো, সব মিলে কিন্তু ভারত ধারে ভারে উন্নত। আজকে আবার প্রমাণ করে দিল। কেন বলছি, পাকিস্তানকে আক্রমণের পর, পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার পর যখন ভারতীয় বিমানগুলো নিশ্চিন্তে নিরাপদে ভারতে ফিরে এলো, তখন পাকিস্তান রিটালিয়েট করতে গিয়ে নিজেদের দুটো বিমানকে খুইয়ে ফেললো। পাকিস্তানকে ভারত বারবার বার্তা দিয়েছিল ভারতের বিরুদ্ধে এইভাবে চোরাগুপ্তা যে হামলা বন্ধ করতে হবে, টেরোরিস্ট অ্যাক্টিভিটি বন্ধ করতে হবে। পাকিস্তান শোনেনি, ভারত আবারও জবাব দিল। রাত তখন 1:40, আমরা সবাই ঘুমাতে যাচ্ছি, বহু মানুষ হয়তো ঘুমিয়ে পড়েছেন। আজকে সকালে ড্রিল হতে পারে ভেবে, বাস্তবে ওই রাতে ভারত এয়ার স্ট্রাইক, গ্রাউন্ড স্ট্রাইক একসঙ্গে পরপর দুটো স্ট্রাইক পাকিস্তানে। কোথায় কোথায়? অন্তত 9টি জায়গায় 50 জন জঙ্গির মৃত্যু হয়েছে। লস্কর, জৈশের মতো ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই সিস্টেমকে অ্যাক্টিভেট করা হয়েছে, যেটা S-400 প্রায় 400 কিলোমিটার অব্দি হামলা করতে পারে এই সিস্টেম। যখন পাকিস্তান কিছু বুঝে উঠতে পারেনি, তার আগেই কিন্তু এই যাবতীয় হামলা ভারত সেরে ফেলেছে, বলা ভালো বদলা নিয়ে ফেলেছে। এরপর পাকিস্তানে যখন ঘুম ভাঙলো, তখন গভীর রাত প্রায় 1:30টার পর 2টো 2:30 নাগাদ পাকিস্তান পাল্টা হামলা শুরু করলো। পাকিস্তান সীমান্তে গুলি চালাতে শুরু করলো, সেই গুলির যোগ্য জবাব ভারত দিল। শ্রীনগরে পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করলো, সেখানেও ভারত জানিয়ে দিল তাদের এয়ারবেস অক্ষত আছে। এরপর পাকিস্তানের ওই বিমান দুটি ভারতের আকাশসীমায় যখন ঢোকার চেষ্টা করলো, তখন ভারতীয় যে অ্যাডভান্স যে এয়ার ডিফেন্স সিস্টেম S-400 তার সক্রিয় মিসাইল গিয়ে কার্যত সেই দুটো বিমানকে আছড়ে ভেঙে ফেললো। পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হলো এই ঘটনার পর আবারও যদি পাকিস্তান ভারতের দিকে আঙ্গুল তোলে, হামলা করার চেষ্টা করে, ভারত যোগ্য জবাব দেবে। যদিও একাধিক এয়ারপোর্টে এই মুহূর্তের বড় খবর দিকে নজর রাখছি আমরা। পর পর জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত, জৈশ-ই মোহাম্মদের কোমর ভেঙে দিয়েছে। এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি, 50 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। আর এই মুহূর্তে আমি এসে গেছি TV9 বাংলার ওয়ার স্টুডিওতে। ওয়ার স্টুডিও থেকে সব খবরের ব্যাক টু ব্যাক আপডেট আপনাদেরকে দেব। এই মুহূর্তের বড় খবর কি? এই মুহূর্তের বড় খবর পাচ্ছি আমরা, নির্ভুল প্রত্যাঘাতে বায়ুসেনার সঙ্গে হাত মিলিয়েছে নৌবাহিনীও। এবং যেটা জানছি, লয়টারিং মিউনিশন ড্রোন মিসাইল ব্যবহার করেছে নৌসেনা। নির্দিষ্ট টার্গেট খুঁজে আঘাত হানলো নৌসেনা। আমি সরাসরি আমাদের রিপোর্টার সায়ন্তর সঙ্গে কথা বলতে চাইবো। সায়ন্ত, এই লয়টারিং মিউনিশন এর ক্ষমতা কি, এর পাওয়ার কি? দেখো, মূলত এই যে ড্রোন মূলত একাধিক রকমের ড্রোন হয়, কিন্তু নৌবাহিনী যে ড্রোনটা ব্যবহার করেছে সেই ড্রোনটা ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি হয়েছে, যে ড্রোনের শক্তি নিয়ে পাকিস্তানের কোনো ধ্যান ধারণা ছিল না। এই ড্রোন এক ছবি কোথায় অ্যাটাক হচ্ছে তার ছবি যেমন ক্যাপচার করতে সাহায্য করে, তেমনি নির্ভুল আঘাত করতেও এই ড্রোনের জুড়িমেলা ভার।
মূলত এই ড্রোন আগে কখনো নৌবাহিনী ব্যবহার করেনি, মূলত রেখে দেওয়া হয়েছিল বড় সড়ো ও অপারেশনের জন্যই। আর সেই অপারেশন কিন্তু হলো মধ্যরাতেই। সেই কারণে নৌবাহিনী কি বায়ুসেনা এবং স্থলসেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই অ্যাটাকে সাহায্য করলো। তোমাকে আরো একটা তথ্য দিয়ে রাখি, নৌবাহিনীর থেকে এই ড্রোন উড়লেও মূলত বায়ুসেনার বায়ুসেনার যে হেড কন্ট্রোল অফিস রয়েছে, ওয়ার কন্ট্রোল অফিস, সেইখান থেকে কিন্তু এই ড্রোনটাকে অপারেট করা হচ্ছিল। প্রথমে দেখা হয়েছে যে জঙ্গি ঘাঁটিগুলো ঠিক মতো কোথায় রয়েছে, সেখানে কি অবস্থা, এই ড্রোনের মাধ্যমে ছবি তোলা হয়েছে। তারপর ড্রোনের মাধ্যমে কিন্তু ওই জঙ্গি ঘাঁটিগুলোতে আঘাত করা হয়েছে। একই সঙ্গে বায়ুসেনা বিমানের আঘাত, দিকে মিসাইলের আঘাত, অন্যদিকে ড্রোনের আঘাত, একই সঙ্গে একাধিক জায়গা থেকে আক্রমণে পাকিস্তান সম্পূর্ণ দিশেহারা হয়ে যায়। আর নৌবাহিনীর কাছে এই ড্রোন কতটা গুরুত্বপূর্ণ এবং উপযোগী তা কিন্তু এই প্রত্যাঘাতের সময়ই বুঝিয়ে দিল। বেশ, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দর্শকদের আরো একবার জানিয়ে রাখবো, এই নির্ভুল প্রত্যাঘাতে বায়ুসেনার সঙ্গে হাত মেলায় নৌবাহিনী। আবারও বলছি, বারবার বলছি, ভারতের এই সামরিক শক্তি সম্পর্কে বোধহয় পাকিস্তান খুব একটা অবগত ছিল না। কারণ এই লয়টারিং মিউনিশন, যেই ড্রোনের কথা, যে ড্রোন মিসাইল বলা ভালো, ড্রোন মিসাইলের কথা পাকিস্তানের বোধহয় ধারণার বাইরে ছিল। তারা ভাবতেও পারেনি এই রকম একটা ড্রোন মিসাইল ভারত ঠিক ব্যবহার করতে পারে। একেবারে টার্গেট খুঁজে খুঁজে একটার পর একটা জঙ্গি ঘাঁটি খুঁজে আঘাত হানলো এবং 50 জন জঙ্গি নিকেশ হয়েছে, যার ফলে এই মুহূর্তের বড় খবর। নিঃসন্দেহে বড় খবরের দিকে লিমা নজর রাখছি। 1:40 থেকে 2:20 একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এর আগে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে যে খবর প্রাথমিকভাবে আমরা পেয়েছিলাম যে সেখানে এয়ার স্ট্রাইক এবং গ্রাউন্ড স্ট্রাইক একসঙ্গে হয়েছিল। এবার যে খবর আমরা পাচ্ছি, সায়ন্ত যে খবর আমাদের সামনে দিল, ব্রেক করলাম আমরা, এই মুহূর্তে আরো একটা বড় খবর সামনে আসছে। জৈশের জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে ভারত। একাধিক শীর্ষ জৈশ নেতা ভারতের অপারেশনে নিকেশ। একাধিক শীর্ষ জৈশ নেতা, জৈশ প্রধান হাফিজ সঈদ, তার কি অবস্থা, তিনিও কি নিকেশ হয়েছেন? জ্যোতির্ময় কি খবর রয়েছে? নিঃসন্দেহে বড় সাফল্য জ্যোতির্ময়। দেখো, যে 9টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে, সেই 9টি এলাকায় জৈশে মোহাম্মদ এবং লস্কর-ই তৈয়বার শুধুমাত্র হাইড আউট নয়, এই 9টি জায়গা কার্যত তাদের ওয়ার রুম হিসেবে, তাদের অপারেটিং সেন্টার হিসেবে, লঞ্চ প্যাড হিসেবে এই জায়গাগুলি ব্যবহার হতো। এবং যে খবর আমাদের কাছে আসছে, এর মধ্যে সব থেকে চাঞ্চল্যকর তথ্য তা হচ্ছে মুরিডকে। এই মুরিডকে হচ্ছে 30 কিলোমিটার দূর লাহোর থেকে। এই জায়গাতে 1990 সাল থেকে লস্কর-ই তৈয়বার একটি হেডকোয়ার্টার ছিল এবং এই জায়গাতে হাফিজ সঈদ সে 26/11-তে ছাড়া পাওয়ার পর থেকে, অর্থাৎ যে সময় মুম্বাই হামলা হয় ঠিক তার পরবর্তী সময় থেকে এই হাফিজ সঈদের মূল হাইড আউট হিসেবে এই মুরিদকে ব্যবহার হয়। এর পাশাপাশি যে খবর আমাদের কাছে আসছে তা হচ্ছে মুজাফফরাবাদ। সব থেকে চাঞ্চল্যকর তথ্য, মুজাফফরাবাদে জৈশ-ই মোহাম্মদের যে মূল লঞ্চ প্যাড, এই জায়গাতে সোয়াইনালা বলে একটি জায়গা রয়েছে যা মুজাফফরাবাদ শহর থেকে 19 কিলোমিটার দূরে। এবং এইখানে একটি সুনির্দিষ্ট জায়গা, যে জায়গা জৈশ-ই মোহাম্মদের শুধু হাইড আউট নয়, এই জায়গাতেই পাহেলগাম হামলার ক্ষেত্রে যে সমস্ত জঙ্গিরা কাজ করেছে তাদের প্রত্যেকের প্রশিক্ষণ হয়েছে ঠিক এই জায়গাতে। ভাওয়ালপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ 1999 সালে যে IC-814 অর্থাৎ যে বিমানকে সেই সময় হাইজ্যাক করা হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে মাসুদ আজাহারকে ছাড়তে হয়েছিল। এই মাসুদ আজাহারকে ছাড়ার পরে জৈশ-ই মোহাম্মদের মূল যে হেডকোয়ার্টার তাই ভাওয়ালপুরে রয়েছে। এবং যে খবর আমরা পাচ্ছি যে এই জায়গাতে এয়ার স্ট্রাইক করে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি সিয়ালকোট এবং আরও একাধিক জায়গা, যে জায়গাগুলি জৈশ-ই মোহাম্মদ এবং তার পাশাপাশি লস্কর-ই তৈয়বার মূল হেডকোয়ার্টার বা অপারেটিং সেন্টার হিসেবে ব্যবহৃত হতো, সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ বিপর্যস্ত এই জঙ্গি ঘাঁটিগুলি। জ্যোতির্ময়, তুমি বলছিলে সোয়াইনাল, আমার মনে পড়ে যাচ্ছে, তথ্যগত ভুল যদি না হয়, 2008 মুম্বাই হামলার চক্রী জাকিরুর রহমান লকবি, সম্ভবত তাকে এখান থেকে অ্যারেস্ট করা হয়েছিল।
একদমই এই সেই স্ট্র্যাটেজিক জায়গা যেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। এবং এই জায়গাগুলি কিন্তু শুধুমাত্র একটা বিষয় স্পষ্ট, শুধুমাত্র যে তাদের হেডকোয়ার্টার রয়েছে তা নয়, সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেই এলাকা সম্পূর্ণভাবে এই জৈশ ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈয়বার সিম্প্যাথাইজাররা তারাই শুধুমাত্র এই এলাকাগুলোতে থাকতে পারেন। যারা বিরোধিতা করেন তাদেরকে এই জায়গায় রাখা হয় না। স্বাভাবিকভাবেই এই জায়গাকে ধ্বংস করার ক্ষেত্রে কোনো রকম কসুর দেখায়নি ভারতীয় সেনা। সঙ্গে থাকো জ্যোতির্ময়, একটু আগে আপনাদেরকে বলছিলাম সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হচ্ছে। জম্মু কাশ্মীরে ইয়ং ব্রিগেড যারা আছেন তারা রাস্তায় নেমে এসেছে, বলছেন ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। এই মুহূর্তে সকাল হয়ে গেছে, সূর্যোদয় হয়ে গেছে। উত্তরের ছবি, শিলিগুড়ির ছবি, আমজনতা রাস্তায় নেমে এসেছেন। প্রসেনজিৎ, প্রসেনজিৎ শুনতে পাচ্ছ? প্রসেনজিৎ, এক নতুন সকাল। একদম শুনতে পাচ্ছি শুভজিৎ, বলো। একদম নিঃসন্দেহে নতুন সকাল। আমি একবার কথা বলার চেষ্টা করবো, দীপান যদি ক্যামেরাটা নিয়ে একটু এদিকে আসে, একবার কথা বলি এদের সঙ্গে যারা এখানটায় আছেন। দাদা, এই সকালটা বোধহয় একদম অন্যরকম। ঘুম থেকে উঠে কাজে যাবেন, ঘুম থেকে উঠে জানলেন এই বদলার বৃত্তটা সম্পন্ন হলো। একটু ঘুরে দাঁড়ান, কেমন লাগছে ভারতীয়? খুবই আনন্দ লাগছে, আমরা খুবই আনন্দিত যে আজকে এতদিন পরে যে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার কিছুটা অংশ পূরণ হয়েছে। আমরা চাই যে পাকিস্তানের মতো দেশটি একদম নিশ্চিহ্ন হয়ে যাক। না, এই যে, এবং আমি আরেকটা কথা বলার চেষ্টা করবো শুভজিৎ, ভারত কিন্তু সংযম দেখিয়েছে। বড় দেশ ভারত, এবং তার দায়িত্ব পালন করেছে। কোথাও পাকিস্তানের সাধারণ মানুষকে, পাকিস্তান আর্মিকে সরাসরি গিয়ে আক্রমণ করেনি, শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি একবার কথা বলি, দাদা আপনার নাম কি? আমার নাম প্রভাত চন্দ্র রায়। এই যে আজকে সকালটা, মানে দীর্ঘদিনের অপেক্ষা ছিল এই পেহেলগাম হামলার পর, কতটা গর্বিত? আমার তো খুব গর্বিত ভারতবাসী হিসেবে। আমি ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স যেভাবে স্ট্রাইক করেছে, এতে তো ভারতবাসী হিসেবে আমি খুবই গর্বিত। এই যোগ্য জবাব দিয়ে আজকে তো আমরা সবাই ড্রিলের প্রস্তুতি নিচ্ছিলাম, যুদ্ধ হবে হবে, বাস্তবে এটাই ছিল কৌশল। পাকিস্তান বুঝে ওঠার আগে এই হামলা, এবং নিরাপদে ভারতের সমস্ত বিমান ফিরে এসছে, আর পাকিস্তান রিটালিয়েট করতে গিয়ে তাদের দুটো বিমান ধ্বংস হয়ে গেছে। এতে তো খুবই খুশি। আজকে জানি যে আজকে 7 তারিখ মকবিল নাকি একটা যেন, হ্যাঁ মকডিল সম্বন্ধে কিছু জানার কথা ছিল আমাদের। তার আগেই ইন্ডিয়ান আর্মিরা প্রতিশোধটা নিয়ে নিল আর কি। একদম যে কথাটা বলছিলাম, যে সাধারণ মানুষ কিন্তু ঘুম থেকে উঠে আজকে সকালটাকে অন্যরকম বলছেন। আমরাও গোটা রাত জেগেছি, একের পর এক দৃশ্যগুলো দেখছিলাম। পাকিস্তান জুড়ে কার্যত অকাল দিওয়ালি, রাতের আকাশ। কারণ এই মুহূর্তের সব থেকে বড় খবর আসছে আমাদের কাছে, এই মুহূর্তের সব থেকে বড় খবর, এই মুহূর্তের সব থেকে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আরো বড় অপারেশনের প্রস্তুতি ভারতীয় বায়ুসেনার, মানে বদলা সবে শুরু। এ তো সবে শুরু। পাকিস্তান যা দেখছে সেটা সব থেকে প্রাথমিক পর্যায়। জাগুয়ার MiG-29 কে সামনে রেখে নকশা সাজাচ্ছে ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে। সব থেকে বড় খবর দিয়ে আপনাদেরকে, আরো বড় কোন স্ট্রাইক, আরো কোন বড় স্ট্রাইক, কারণ যেটা জানা যাচ্ছে জাগুয়ার মিগের পিছনে থাকবে রাফাল, সুখোই। কি হতে পারে এরপর? আরো বড় বদলা এই মুহূর্তে দাঁড়িয়ে। সব থেকে বড় খবরের আপডেট আমাদের রিপোর্টার সায়ন্ত ভট্টাচার্যের কাছ থেকে নেব। সায়ন্ত, যেটা বায়ুসেনা সূত্রে খবর, যে পাকিস্তান এয়ার স্ট্রাইকের জন্য 48 ঘন্টার জন্য লাহোরের আকাশপথ বন্ধ করেছে। অর্থাৎ পাকিস্তান এয়ার স্ট্রাইকের জন্য তৈরি হচ্ছে, আর সেই কারণে ভারতীয় বায়ুসেনা নিজের কৌশল সাজিয়ে নিল। তারা আরো বড় অপারেশনের দিকে যাচ্ছে, যেটা জানা যাচ্ছে ভারতীয় বায়ুসেনা সূত্রে। MiG-29 এবং জাগুয়ার থাকবে সামনে, তার ঠিক পেছনে থাকবে সুখোই এবং রাফাল, এবং একদম শেষে থাকবে তেজস, যেটা লাইট কমব্যাট এয়ারক্রাফট, ভারতীয় নিজস্ব প্রযুক্তিতে তৈরি। অর্থাৎ পুরো ত্রিস্তরীয় কৌশল সাজিয়েছে ভারতীয় বায়ুসেনা। আরো বড় অপারেশনের জন্য তৈরি হচ্ছে। সকাল থেকে একটা বিষয়ে ভারতীয় বায়ুসেনার আধিকারিকরা জানিয়েছেন যে শুধুমাত্র এখানেই থেমে থাকা হবে না, আরো ঘাঁটি তারা ধ্বংস করবে। আর সেই মতো কিন্তু তারা এই অপারেশনের যে কিভাবে হবে তার কৌশল সাজিয়ে নিয়েছে। হয়তো আর কিছু সময়ের অপেক্ষা। এই ফরমেশন নিয়েই কিন্তু মূলত আবারও পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তারা ঢুকতে চলেছে। যে জঙ্গি ঘাঁটিগুলো বেঁচে গিয়েছে সেগুলোকে সম্পূর্ণ নিকেশ করার জন্য। নিঃসন্দেহে এটা একটা বড় খবর, কারণ জাগুয়ার, মিগ, রাফাল, মানে এটা হচ্ছে ভারতের যা সামরিক শক্তি রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট। সেগুলোকে একের পর এক সাজানো শুরু হয়েছে, মানে কোনো আরো বড় বদলার দিকে কি ভারত এগোতে চলেছে? মানে এটা যেহেতু আমরা জানি জাগুয়ারের ক্ষমতা, মিগ, রাফাল,
একদমই একদমই, কারণ দেখো যে এয়ার স্ট্রাইক চালানো হয়েছে বা যে গ্রাউন্ড স্ট্রাইক চালানো হয়েছে তাতে যেভাবে জঙ্গি সংগঠনের কমান্ডার থেকে জঙ্গিরা যেভাবে নিকেশ হয়েছে তাতে কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর হয়ে রয়েছে এখন ভারতীয় বায়ুসেনা। আর এই অবস্থায় দাঁড়িয়ে কোনো রকম খামতি রাখতে নারাজ, সেই জায়গায় দাঁড়িয়ে পুরো নিজেদের একটা কৌশল সাজিয়ে নিয়েছে এবং সেটা ত্রিস্তরীয়। সামনে MiG-29 জাগুয়ার, পেছনে রাফাল এবং সুখোই, আর একদম শেষে তেজাস। যারা এই মূলত এই যুদ্ধ বিমানগুলো দেখেছে বা যারা যুদ্ধ বিমান সম্পর্কে জানে তারা এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত যে কতটা শক্তিশালী এবং কতটা দক্ষ এই যুদ্ধ বিমানগুলি শত্রুপক্ষকে নিকেশ করতে কতটা সুবিধা দেবে আরো একটি অপারেশন হলে। সায়ন্ত লিমা, একবার ইঙ্গিতটা বুঝে নেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে স্টুডিও আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা মেজর দৈপায়ন বিশ্বাস। মেজর বিশ্বাস, আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি গাড়িতে আস্তে আস্তে আমাদের সঙ্গে কথা বলছিলেন। আমরা একের পর এক আপডেট পাচ্ছি, আমাদের সহকর্মী সায়ন্ত দিনের পর দিন একের পর খবর ব্রেক করেছে। আজকে যে খবর ব্রেক করলো, ভারতীয় বায়ুসেনা প্রস্তুত এবং সমরসজ্জা প্রায় প্রস্তুত। কে আগে থাকবে কে পরে থাকবে কভার করবে মোটামুটি ছকে নেওয়া হয়েছে। ইঙ্গিতটা কি? ইঙ্গিতটা এই যে যেটা হয়েছে সেটা তো ভারতবর্ষ পিওকের মধ্যে গিয়ে অ্যাটাক করেছে এবং বিভিন্ন জায়গায় অ্যাটাক করেছে। এর একটা রিটালিয়েশন মোস্ট লাইকলি পাকিস্তান দেওয়ার চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও করবে। তো ন্যাচারালি ভারতবর্ষের তরফ